সাল 1981, ঠিক তার কিছুদিন আগে থেকেই ইরানে বইছে ইসলামিক বিপ্লবের হাওয়া। দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, বোমা হামলা ও ক্ষমতার সংঘর্ষ চলছিল। খামেনি তখন ইরানের প্রেসিডেন্ট নন, বরং একজন প্রভাবশালী ধর্মীয় বক্তা ও বিপ্লবী নেতা হিসেবে পরিচিত। তিনি নিয়মিত মসজিদ ও জনসভায় বক্তৃতা দিতেন। সেই সময় একদিন জুন মাসে তেহরানের একটি মসজিদে তিনি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সাধারণ মানুষের মতোই তিনি মঞ্চে বসেছিলেন। সামনে একটি টেপ রেকর্ডার রাখা ছিল, যেন বক্তৃতা রেকর্ড করা যায়। কেউ বুঝতেই পারেনি ওই টেপ রেকর্ডারের ভেতরে লোকালো ছিল বোমা। বক্তৃতা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো হলঘর ধোঁয়া ও আগুনে ভরে যায়। মানুষ দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে মনে করেছিলেন তিনি ঘটনাস্থলেই মারা গেছেন, কিন্তু অলৌকিকভাবে তিনি বেঁচে যান, যদিও গুরুতরভাবে আহত হন। সেই সময় বিস্ফোরণে তার ডান হাত ও স্নায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ চিকিৎসার পরেও পুরোপুরি ঠিক সুস্থ হয়ে ওঠেনি তার ডান হাত প্রায় অচল হয়ে যায়, যা আজীবনের জন্য রয়ে গেছে। পরে বহুবার দেখা গেছে তিনি তার বাম হাত দিয়েই সব কাজকর্ম করছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলেছিলেন, আমি বেঁচে আছি মানে এখনো আমার দায়িত্ব শেষ হয়নি। তার সমর্থকদের কাছে এই ঘটনা তাকে বিপ্লবের জন্য জীবন উৎসর্গ করা মানুষ হিসেবে তুলে ধরে। এই হামলার পর তার জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যায়। মানুষ তাকে একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতার চেয়ে বরং একজন বেঁচে ফেরা সংগ্রামী হিসেবে দেখতে শুরু করেন। কয়েক বছরের মধ্যেই তিনি ইরানের প্রেসিডেন্ট হন এবং 1989 সালে সৈয়দ রুহুল্লাহ মুসাবি খোমেনি, যিনি মূলত আয়াতুল্লাহ খোমেনি নামেই বেশি পরিচিত, তার মৃত্যু ঘটলে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এই আলী খামেনি। অনেক ইরানি, বিশেষ করে তার সমর্থকরা, আজও বলেন যে মানুষ নিজের শরীরে হামলার ক্ষত বহন করে বেঁচে আছেন। তিনি তাদের কাছে শুধু শাসক নন, বরং ইতিহাসের জীবন্ত সাক্ষী। আবার সমালোচকরা একই ঘটনাকে ভিন্নভাবে দেখেন এবং বলেন পরে তার শাসন কঠোর হয়ে যায় বা কঠোর হয়ে ওঠে, কিন্তু এই যে তিনি হত্যা চেষ্টা থেকে বেঁচে গেলেন, সেটা একটা ঐতিহাসিক সত্যও বটে। আর এ ঘটনা তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়।